মধ্যরাতে পাকিস্তানি আছড়ে পড়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। যুদ্ধের দামামা বাজছে দক্ষিণ এশিয়ায়। এরই মধ্যে এক নতুন ও ভিন্নধর্মী ঘটনার জন্ম দিয়েছে ভারত। এক মুসলিম নারীকে দিয়ে পাকিস্তানে হামলার ঘটনার ব্রিফ করিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সময় বুধবার সকাল 10:30টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ নেওয়া হয়েছে যে নারীর, তিনি কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যেই দুই নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। বুধবার ভোরে চালানো এই অভিযান নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। এখন প্রশ্ন হলো, কে এই কর্নেল সোফিয়া কুরেশি? জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের একজন দক্ষ ও সম্মানিত কর্মকর্তা এই কুরেশি। তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনাদলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন। 2016 সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে ভারতের আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন, যেখানে 18টি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার। গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তার পরিবারের সামরিক ঐতিহ্য রয়েছে। তার দাদা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার স্বামী মেকানাইজড ইনফ্যান্ট্রির একজন কর্মকর্তা। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 6 বছর দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে 2006 সালে কঙ্গোর মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কুরেশির মতে এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা ও সংঘর্ষপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা। গত 22 এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিশোধে অপারেশন সিঁদুর অভিযান চালায়। অভিযানে পাকিস্তানে অবস্থিত 9টি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাওফিকুল ইসলাম, আজকাল। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে শাহবাজ বলেন, ভারত আমাদের উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে। ভারতের হামলায় 26 জন নিহত হয়েছেন, যার মধ্যে 7 বছরের একটি শিশু আছে। শাহবাজ বলেন, আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোঁটা রক্ত বিবেচনায় নেওয়া হবে। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে পাকিস্তান বিমান বাহিনীকে প্রশংসায় ভাসান শাহবাজ। তার ভাষ্যমতে, ভারত 80টি যুদ্ধবিমান পাঠালেও কেবল 5টি বিমানই হামলায় অংশ নেয় এবং তাদের সবকয়টি ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। শাহবাজ বলেন, আল্লাহর রহমতে আমাদের বাহিনী 24 ঘন্টায় প্রস্তুত ছিল এবং অপেক্ষায় ছিল কখন শত্রুপক্ষের বিমান উড়ে যাবে, আর সাথে সাথেই আমরা তাদের সমুদ্রে নিক্ষেপ করব। পাকিস্তান বিমান বাহিনী তাদের ভূপাতিত করা 5টি বিমানের পরিবর্তে কমপক্ষে 10টি ভারতীয় বিমান ভূপাতিত করতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। এদিকে পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো ক্ষোভ প্রকাশ করে বলেন, সাহস থাকলে ভারত খোলাখুলি যুদ্ধ ঘোষণা করে মাঠে নামত, কিন্তু তারা কাপুরুষের মতো রাতে শিশুদের বুকে গুলি চালিয়েছে। পার্লামেন্টে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।
বাংলাদেশে তৈরি হচ্ছে জ্বালানি তেলের কারখানা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। তেল রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় সৌদি আরব এবার বাংলাদেশের দিকে নজর দিয়েছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের জ্বালানি কোম্পানি আরামকো বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং দক্ষ মানব সম্পদ, এই তিনটি কারণে বাংলাদেশ বর্তমানে তেল রপ্তানির আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে। 2027 সালের মধ্যে সৌদি আরব দৈনিক 1,30,00,000 ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, কিন্তু দেশটির নিজস্ব পরিশোধনাগারগুলো অতিরিক্ত উৎপাদনের জন্য প্রস্তুত নয়। তাই তারা বাংলাদেশে তেল রিফাইন কারখানা স্থাপন করে এখান থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির পরিকল্পনা করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ বিভিন্নভাবে সুবিধা পাবে, যেমন আরামকোর নেতৃত্বে বিপুল অর্থের সরাসরি বিদেশি বিনিয়োগ, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পণ্য আমদানি রপ্তানিতে কর ও শুল্ক থেকে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি, দেশীয় বাজারে স্বল্প মূল্যে জ্বালানি সরবরাহের সুযোগ, সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রপ্তানি হাবে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। সৌদি আরব 2016 সাল থেকে 2018 সালের মধ্যে 3 বার এ ধরনের প্রস্তাব দিলেও তৎকালীন সরকার সাড়া দেয়নি। একইভাবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও অ্যাকুয়া পাওয়ারের বিনিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। এসব ব্যর্থতার পর এবার নতুন সরকারের অধীনে পরিস্থিতি বদলাচ্ছে। 2025 সালের জানুয়ারিতে সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান এবং এ প্রকল্পে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর থেকে সৌদি জেদ্দা বা দাম্মামের মধ্যে সরাসরি একটি নৌরুট চালু হবে। বাংলাদেশে স্থাপিত হবে আধুনিক রিফাইনারি, যার মালিকানা ও পরিচালনা করবে আরামকো। রিফাইনকৃত তেল ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি হবে। বাংলাদেশের কার্গো পরিবহন, কর ও শুল্কের সুবিধা পাবে সৌদি আরব সহ সংশ্লিষ্ট দেশগুলো। এই প্রকল্প শুধু তেল বাণিজ্য নয়, বাংলাদেশের জন্য এটি হতে পারে অর্থনৈতিক রূপান্তরের এক ঐতিহাসিক সুযোগ। সফল বাস্তবায়ন হলে বাংলাদেশ কেবল একটি মধ্যস্থতাকারী দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্বালানি নেটওয়ার্কে একটি অবিচ্ছেদ্য শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল। রিপাবলিকানরা ইমিগ্রান্টদের যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ফি $1000 ধার্য করার প্রস্তাব করেছে। ইমিগ্রেশনের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টদের জন্য যে ফি ধার্য করে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে কোনো ফি নেওয়া হয় না। কংগ্রেসের লোয়ার হাউজে রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, আইনানুগভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করলে ফি দিতে হবে $1000। এতে রাজস্ব আয় বাড়বে ও ট্রাম্প প্রশাসনের পক্ষে সীমান্ত পথে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমবে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য গত সোমবার হাউস জুডিশিয়ারি কমিটি কর্তৃক অন্তর্ভুক্ত হওয়ার জন্য সোমবার প্রকাশিত আইনের মধ্যে ইমিগ্রেন্টদের উপর ফি সংক্রান্ত আইন একটি। অ্যাসাইলাম আবেদনকারীদের উপর ফি ধার্য করার প্রস্তাব এর আগেও করা হয়েছে, কিন্তু সেসব প্রস্তাবে সামান্য পরিমাণে ফি ধার্য করতে বলা হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাব গৃহীত হয়নি। রিপাবলিকানদের প্রস্তাবটি গৃহীত হলে যুক্তরাষ্ট্রে বাস্তব অর্থেই সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ বিপুলভাবে হ্রাস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তাবে বেশিরভাগ অ্যাসাইলাম প্রার্থী ইমিগ্রান্টের মাথাপিছু $1000 ফি প্রয়োজনের উল্লেখ করা হয়েছে। যারা ইমিগ্রেন্ট শিশুদের স্পন্সর করবেন তাদেরকে শিশু স্পন্সরের জন্য $3500 ফি প্রদান করতে হবে। এর ফলে অভিভাবকহীন শিশুদের জন্য সীমান্ত অতিক্রম করা কঠিন হয়ে উঠবে। অ্যাসাইলাম আবেদন করার পর ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেক আবেদনকারীকে $550 ফি আরোপের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে এ ধরনের আবেদনকারীকে প্রথমবারের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হয় না, তবে নবায়ন করতে ফি এর প্রয়োজন পড়ে। MR আকাশ, আজকাল। মধ্যরাতে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুক হামলার জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের 9টি স্থাপনায় এ হামলা চালায় ভারত। এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ 26 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নাম দিয়েছেন, কারণ এই নামের পেছনে রয়েছে এক গভীর প্রতীকী বার্তা। কিন্তু কেন এই অভিযানের নাম সিঁদুরের নামে দেওয়া হলো? কি উদ্দেশ্য ছিল ভারতের? সিঁদুর হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে পড়েন স্বামীর দীর্ঘায়ু কামনায় ও বিবাহিত জীবনের প্রতীক হিসেবে। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুর নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। পাশাপাশি এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। তবে এ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। মিডল ইস্ট আইয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করা এই আজাদের মতে পাকিস্তানে চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুরের মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয়, তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো। আজাদ ইসারের এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করে পোস্ট দিয়েছে আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান। পোস্টে আজাদ ইসার টুইট শেয়ার করে তিনি লেখেন, যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুবাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ইংরেজি অক্ষরের ভেতর সিঁদুরের থালা দেখানো হয়েছে ও কিছু সিঁদুর পড়ে যাচ্ছে। এর দ্বারা সেই সব নারীর কষ্ট বোঝানো হয়েছে যাদের জীবন এই হামলার কারণে বদলে গেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।